এই বাত্তিকালোয়াকে বলা হয় দ্য ল্যান্ড অফ সিঙ্গিং ফিশেস। মহাবলী হনুমান সারা লঙ্কা জ্বালিয়ে লেজ নিবিয়েছিল এই পুকুরে। ওয়াও! আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, টাইগার প্রন। এই দেখুন নতুন বর্গ। বলতো এমন একটা শব্দ যেটা বাংলায় দুবার বললে একটা সম্পর্ক বোঝায়, আর ইংরেজিতে দুবার বললে খেলা। সেরা জিনিস খাচ্ছি দাদা, বিশ্বাস করবেন কি না জানি না, এই পরিবেশে, হ্যাঁ, শ্রীলঙ্কায় এর থেকে ভালো জিনিস হয় না। গুড ইভিনিং। আজকে 16 তারিখ, 16ই জুন 2026। এই মুহূর্তে আমরা যে বিচটার ওপরে রয়েছি এটা শ্রীলঙ্কার পূর্ব তটে বাত্তিকালোয়ার থেকে 25 কিলোমিটার উত্তরে একটা দারুণ সুন্দর বিচ। এর নাম হচ্ছে পাসিকুডা। যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন যে আমরা আজকে সকালবেলা ট্রিঙ্কোমালি বেরিয়ে রওনা দিই বাত্তিকালোয়ার দিকে। তারপরে বাত্তিকালোয়া যাওয়ার পথে বিচটা এসে দাঁড়াই এবং এত সুন্দর লাগে আমরা ঠিক করি এখানেই থেকে যাব। অজিত সাজেস্ট করে যে পাসিকুডাতে থাকো, ইজ বেস্ট। তারপর এখান থেকে আগামীকাল সকালে আমরা বাত্তিকালোয়া ঘুরে নেব। দারুণ সুন্দর জায়গা। এখানে পাশাপাশি দুটো বিচ আছে, একটা হচ্ছে পাসিকুডা আর একটা হচ্ছে কালাকুডা। আর এই পাসিকুডাতে একটা এলিফ্যান্ট রক আছে, সেখান থেকে দুর্দান্ত সানরাইজ দেখা যায়। সেখানে কাল ভোরবেলা আমরা যাব। তো আমরা এখন জাস্ট এখানে একটু ঘুরে চলে যাব কালাকুডা বিচে, মাঝে হোটেলে যাব। আচ্ছা, হোটেল নিয়ে নিয়েছি এসে 2500 টাকা, 2532 টাকা ভারতীয় টাকায় পড়েছে। এখানে বোধহয় 9500 টাকা। তো এটা এই বিচ থেকে একটু দূরে একটা হোটেল, সামান্য দূরে, 500 মিটার দূরে। এখানে বিচের ওপর অনেক হোটেল রয়েছে পাসিকুডায়, কিন্তু সাংঘাতিক কস্টলি, মোটামুটি ওই 30,000 LKR এরকম, মানে আমাদের টাকায় 10,000 টাকা। তো দারুণ সুন্দর জায়গা, একবার দেখুন। এই হচ্ছে পাসিকুডা আর এই হচ্ছে পাসিকুডার বিচ। এখানে প্রচুর ফরেনার দেখতে পাচ্ছি। পৃথ্বীজিৎ, কেমন লাগছে? ভালো ভালো, জায়গাটা ভালো। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীলঙ্কা সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আপনারা জানেন আমাদের শ্রীলঙ্কা ট্যুর চলছে। শ্রীলঙ্কায় আমরা ঘুরে বেড়াচ্ছি। জাফনা দিয়ে শুরু করেছিলাম, তারপর ট্রিঙ্কোমালি, ওদিকে গিয়েছিলাম মান্নার সব ঘুরে এসেছিলাম ট্রিঙ্কোমালি থেকে আজকে এই পাসিকুডা। এখানে অনেক ওয়াটার স্পোর্টস রয়েছে, এখানে স্নরকেলিং করা যায়, এই সব কিছু রয়েছে। আমরা তো ডাইভিং করেছি, আগের পর্ব যারা দেখেছেন তারা জানেন। তো এখানে আমাদের আর ওয়াটার স্পোর্টস কিছু করার ইচ্ছে নেই, শুধুমাত্র এই বিচগুলোকে এক্সপ্লোর করব, এনজয় করব, এটাই হচ্ছে প্ল্যান, আর আপনাদেরকে দেখাবো। তবে সমুদ্র এখানে উত্তাল থাকে ডিউরিং উইন্টার। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, শ্রীলঙ্কায় পূর্ব তটে শীতের সময় কিন্তু সমুদ্র সাংঘাতিক রাফ থাকে, উত্তাল থাকে। আর দক্ষিণ আর পশ্চিম তটে শীতকালে ভালো থাকে, এই সময় উত্তাল থাকে। তো যারা এইসব অঞ্চলে আসার প্ল্যান করবেন, জাফনা, ট্রিঙ্কোমালি, বাত্তিকালোয়া, তারা প্লিজ সামারে করুন। মানে ওই মার্চ এপ্রিল থেকে শুরু করে আপ টু মিড অফ অক্টোবর, এই সময়টা হচ্ছে ঠিকঠাক সময় এই অঞ্চলগুলো বেড়ানোর। এখানে এসে পৌঁছেছি 3:45 নাগাদ। যারা আগের ভিডিও দেখেননি প্লিজ একটু দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। অজিত রয়েছে আমাদের সঙ্গে, অজিতের সঙ্গে আগের বাড়ি ঘুরেছিলাম আমরা, সেই অজিতকে নিয়ে আমরা জাফনা থেকে ঘুরে বেড়াচ্ছি। আরও 3 দিন রয়েছে আমাদের শ্রীলঙ্কা ট্যুরের। এখান থেকে আমরা আগামীকাল চেক আউট করে বাত্তিকালোয়ার বিভিন্ন জায়গা ঘুরে তারপর চলে যাব পুল্লুনাড়ুয়া, অ্যানশিয়েন্ট ওল্ড ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা। প্রথমে ছিল অনুরাধাপুরা, তারপর পুল্লুনাড়ুয়া। আমি সরি, নামটা ভুল বলেছি, নামটা হবে পুলুনাড়ুয়া। আগে ছিল অনুরাধাপুরা, তারপর একটু দক্ষিণে এই পুলুনাড়ুয়াতে ক্যাপিটাল শিফট করা হয় চোলা কিংডমের থ্রেট থেকে বাঁচার জন্য। এখানেই স্নরকেলিং করছে, দেখুন। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, পুজোর সময় অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে আমাদের শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর। প্রত্যেক মাসে একটা করে, এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের উদ্যোগে প্রত্যেক মাসে অক্টোবর থেকে একটা করে গ্রুপ নিয়ে আমরা আসব শ্রীলঙ্কা ট্যুরে। সেই সম্পর্কে বিশদে জানতে ওপরে যে নাম্বার আছে, আমাদের অফিসের নাম্বার আসছে, যোগাযোগ করতে পারেন। আমরা হোটেলে ঢুকে ঘর বুক করে টাকা দিয়ে বেরিয়ে চলে এসেছি। ইভেন গাড়ির থেকে মালপত্রও নামাইনি, গাড়িতেই মালপত্র রয়েছে। এখন হোটেলে যাব, মালগুলোকে ডাম্প করব, তারপরে একটু ফ্রেশ হব, 10 মিনিট 15 মিনিটে বেরিয়ে পড়ব। যেতে হবে কালাকুড্ডা বিচ, তাই তো? আমি মনে রাখছি কীভাবে জানিস তো, কালাকুত্তা মনে রাখছি।
কালাকুড্ডা। এইখানে যেটা হচ্ছে মানে উইকেন্ডে প্রচুর লোক আসছে এইসব বিচে। আমরা তো ওই রোববার দিন যখন ট্রিঙ্কোমালি গেলাম প্রচুর ভিড় ছিল, সোমবার থেকে পুরো ফাঁকা। এখানেও তাই। এই আইসক্রিমের গাড়িতে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে না না এখানে। ওইখানে ও আচ্ছা, এরা আবার নাচছে। অজিত গাড়িতে বসে আছে, এটা পার্কিং স্ট্যান্ড। এখানে কিছু দোকান রয়েছে, যে কোনো বিচের পাশে যেরকম হয় সেরকমই। আর ওদিকে একটা প্লেগ্রাউন্ড, ক্রিকেট খেলছে অনেকে। আর এই ছেলেগুলো এসেছে, এরা মনে হয় বিচ ভলি খেলবে, যারা ওখানে নাচছিল। জাফনা, ট্রিঙ্কোমালি, বাটিকালোয়া উত্তর এবং পূর্ব তটের এই সব অঞ্চলে তামিলদের সংখ্যা বেশি। শ্রীলঙ্কার পপুলেশন হচ্ছে প্রায় 2,40,00,000 মতো। তার মধ্যে ধরে নিন ওই 50 লাখ মতো তামিল, যারা এই সব অঞ্চলেই থাকেন। এবং আমরা সবাই এলটিটির হিস্ট্রি জানি। জাফনাতে যখন বেরিয়েছি তখন সেই সম্পর্কে অনেক কিছু দেখিয়েছি, এলটিটি সম্পর্কে। এই হচ্ছে সান রে রেস্ট হাউস, যেখানে আমরা আছি। এটা বিচ থেকে জাস্ট 500 মিটার, 500 মিটার না, আরও কম হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি মাপলে হয়তো 350 থেকে 400 হবে। হোটেলে একটা দারুণ সুইমিং পুল আছে। চলুন ঘরটা দেখাচ্ছি। এখানে কেউ নেই, আমরাই শুধু আজকে থাকবো, পুরো ফাঁকা, যেটা বলছিলাম। ফার্স্ট ফ্লোরে ঘর। বাহ, ঘরে একটা সুন্দর গন্ধ। মানে আমরা ঘরটা দেখার পরে এখানে আবার অনেক কিছু গন্ধ টন্ধ ছড়িয়ে দিয়ে গেছে। 2 বোতল জল দিয়েছে, টিভি আছে, ওই ঠিকঠাক আর কি। এটা আসলে ট্রিপল বেড, ওদিকে একটা বেড আছে আলাদা, আর একটা ডাবল বেড, আলমারি। তবে ওয়াশরুমটা দেখিনি আমি তখন। ঠিকঠাক পৃথ্বীজিৎ, ওয়াশরুম? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক ঠিকঠাক। ওকে। বাহ, এখানে 2 বোতল জলও দিয়েছিস? হ্যাঁ, বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এখানে প্রচুর ইউরোপিয়ানরা আসে, এই পাসিকুডা, কালাকুডা এইসব অঞ্চলে। সেই জন্য এখানের হোটেলগুলো অ্যাটলিস্ট টয়লেটটা খুব ভালো হয়। আমরা যে ট্রিঙ্কোমালিতে হোটেলে ছিলাম, নীলাভ্যালি বিচে, সেখানেও কিন্তু হোটেলের ঘরটা অতটা ভালো ছিল না, কিন্তু ওয়াশরুমটা কিন্তু দারুণ ক্লিন ছিল। আমারও না মাথা খারাপ হয়ে গেছে, বুঝলেন তো। আমরা আছি শ্রীলঙ্কার পূর্ব তটে, তো এখান থেকে সানসেট কিভাবে দেখব? সানসেট ভালো দেখা যায় কলম্বো থেকে, অবশ্যই। তো এখান থেকে সানসেট দেখার কোনো সুযোগই নেই। সান তো সেট হবে ল্যান্ডের ওপরে, তাই না? তো ওখানে একজন, আমরা যে হোটেলে খাচ্ছিলাম ওখান থেকে বলল, সে যে তখন আর মানে এত খিদে পেয়েছে আর মাথা খাটায়নি আর কি। পরে আমি বুঝতে পারলাম যে ভুল হচ্ছে কিছু। তো এখানে হোটেলের লোকেরা বললো যে না না, এখান থেকে তো সানসেট দেখতে পারো না তুমি। আমি হ্যাঁ সত্যিই তো, এখান থেকে কী করে দেখবো? বেশ সুন্দর, অতটা ট্যুরিস্টিক নয়, অনেকটাই ফাঁকা ফাঁকা। মানে সাধারণ যারা বেড়াতে আসেন শ্রীলঙ্কা, তারা জেনারেলি এই জাফনা, ট্রিঙ্কোমালি, বাটিকালোয়া এই অঞ্চলটা প্ল্যানে রাখেন না। আমাদের দেখে কিন্তু বেশ লাগলো। মুনাই শ্রী মুরুগন কোভিল, কোভিল মানে মন্দির। শান্ত ওইদিকে সেট হচ্ছে, এদিকটা পূর্ব দিক। শ্রীলঙ্কায় সিংহলি ভাষায় মাল্লি মানে হচ্ছে লিটল ব্রাদার, আইয়া মিন্স বিগ ব্রাদার। আর হোয়াট ইউ কল লিটল সিস্টার? নাঙ্গি। নাঙ্গি, নাঙ্গি হচ্ছে ছোট বোন। অ্যান্ড এল্ডার সিস্টার? আক্কা। আক্কা, আক্কা অ্যান্ড নাঙ্গি। আমরা একটু দূরেই চলে গিয়েছিলাম, আমাদের হোটেলের পাশেই, এই লায়া হোটেলের পাশ দিয়ে এই কাঁচা রাস্তা দিয়ে গিয়ে সামনেই হচ্ছে কালাকুড্ডা বিচ। এখন কিন্তু দারুণ লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, সূর্য ডুবে গেছে, সেই গরম আর নেই, দুর্দান্ত একটা ফিলিং। সামনে বিচ ভলি খেলা হচ্ছে। ঠিক, এবং 2জন সাদা চামড়াও এসে জুটেছে। হ্যাঁ, 3জন সাদা চামড়া স্থানীয় মানুষদের সঙ্গে খেলছে। ওকে, খুব ভালো। আজকে ডিনারে কি আছে একটু দেখুন। এটা হচ্ছে টুনার ফিলে, তার গ্রিল, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, টাইগার প্রন,
সঙ্গে একটু ভেজিটেবল আছে, আর এখানে একটু রাইস দিয়েছে, টুনার সঙ্গেও তাই, একটু রাইস আর একটু হ্যাঁ vegetable। রাইস আছে সব কিছুর সঙ্গেই। ঠিক চিংড়ি মাছগুলো আরেকটা বেশ আছে। খাসা সাইজ ভাই। খাসা সাইজ, মানে হ্যাঁ। বিরাট বিরাট সাইজ। হ্যাঁ, যাই হোক, একটা চিকেনও আছে, চিকেনটা আসছে কারণ অজিত চিকেন খাবে বলেছে। সো ইউ আর নট গোইং টু হ্যাভ দিস প্রন? ইয়েস, Yes, ওকে, of course. ওকে, অ্যান্ড চিকেন ইজ কামিং অলসো। Yes. ওকে, এই যে চিকেনও চলে এসেছে। দুর্দান্ত, দেখলেও ভালো লাগছে। হ্যাঁ, টুনাটা যা করেছে না, এখানকারই সমুদ্রের একদম টাটকা মাছ। দারুণ টুনা ফিশটা। সুপ্রভাত, এখন সকাল 5:35। আমরা এই সানরাইজ ভিউ পয়েন্টে এলাম। আমাদের হোটেল থেকে গাড়ি করে আসতে ঠিক 5 মিনিট সময় লাগবে। আরেকটা জায়গা ছিল এই সানরাইজ দেখা, সেটা হচ্ছে এলিফ্যান্ট রক। তো কালকে হোটেল থেকে বললো এলিফ্যান্ট রকের থেকেও ভালো নাকি এই জায়গাটা। গুগলেও দেখাচ্ছে এই জায়গাটাকে সানরাইজ ভিউ পয়েন্ট হিসেবে। আজকে সকাল 5:45 সানরাইজ, আরও 10 মিনিট রয়েছে। আস্তে আস্তে আলো বাড়ছে। এই দিকটায় সানরাইজ হওয়ার কথা। আলো বাড়ছে, আমরা অপেক্ষা করছি আর কি, রাইট। অধীর আগ্রহে অপেক্ষা করছি। কালকে রাত্রিবেলা শিবাজি অনেক রাত অবধি কাজ করেছে, কাজে আমরা শুতে শুতে কালকে 12টার পরে হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি ঘন্টা 4 মতো শুয়েছি আমরা, তারপরে উঠে পড়েছি আর কি। এবার একটা কথা বল, কি যে এখানে আর কেউ নেই, এটা একটা হ্যাঁ। রেকগনাইজড সানরাইজ ভিউ পয়েন্ট। এখানে শ্রীলঙ্কার নেভির একটা স্টেশন রয়েছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আর কেউ নেই। আর কেউ নেই, টুরিস্ট হয়তো কম আছে, বা অন্যরা হয়তো অন্যদিন দেখেছে, আজকে আর দেখতে চাইছে না, মানে এত কম টুরিস্ট। এত কম টুরিস্ট। আর ওই যে তুই যেটা বললি, সবাই হয়তো এলিফ্যান্ট রকটাই না না, সেদিকেই ওখানে হয়তো গেলেও যায়। ওখানে গেলেও দেখবি যে ওখানেও এইরকম। না না, সে তো বটেই। এবং সবাই আরও হয়তো- একটা কথা, পার্থক্য, এখানে কোনো চায়ের দোকান নেই, কোনো খাবারের দোকান নেই, একদম পিসফুল। দেখা যাক এখন কখন হয় সানরাইজ। ওদিকটা এলিফ্যান্ট রক, এদিকটা টার্টেল রক, কচ্ছপের মতো বেশ লাগছে দেখে। এইটাকে তো এটাকেও বাঁদিকেও দেখ, ও যেটা হ্যাঁ, বাদিকে এইটা কচ্ছপের মতো, কচ্ছপের মতো এই যে পুরো এইটা। লাগছে টার্টেল রক। এখন ঘড়িতে 5:51, এতক্ষণে সানরাইজ হয়ে যাওয়ার কথা, কিন্তু সূর্যদেব উঁকি মারা তো দূরের কথা, দিগন্তে যে সানরাইজের আগে লাল ছটা ছড়ায় সেটাও দেখতে পাচ্ছি না আমরা। এখন আমাদের মনে হচ্ছে যে সানরাইজ হয়ে গিয়েছে, ওইদিকে যা মেঘ আছে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। না, আলোটা তো যথেষ্ট এমনি দেখ হ্যাঁ, বেড়ে গেছে। এপাশে প্রচুর মেঘ। সবটাই কপাল। ভানুদা যদি দেখা না দেয়, তুমি আর কি করতে পারো? সবই ভানুদার ইচ্ছে। সবই ভানুদার ইচ্ছে। মানে এত সকালে উঠে মাত্র 4 ঘন্টা ঘুমিয়ে এলাম সানরাইজ দেখার জন্য। যখনই সকালবেলা মর্নিং অ্যালার্মটা বাজে না, সারাদিন তো ঘুরি টোটো করে, তারপরে কাজ করে রাত 12টায় ঘুমিয়ে সকালবেলা যখন বাজে তখন মাথার মধ্যে না খুব কষ্ট হয়, মানে সত্যি উঠতে চায় না, মনে হয় এই ঘুমিয়ে পড়ি, হবে না উঠতে। তারপর মানে যত জোর আছে মনে সব এক জায়গায় করে একটা বিন্দুতে এনে লাফ দিয়ে উঠি, না উঠতে হবে। ঘড়িতে এখন 6:02। আমি অ্যাকিউয়েদারও চেক করলাম, 5:47 সানরাইজ হয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম না। এই যে এখানে যা মেঘ আছে, সূর্যোদয় হয়ে গেছে, যা আলো বেড়েছে ওপরটাও এখানে দেখলেই বোঝা যাচ্ছে। কি আর করা যাবে? না, এটা তো আমাদের হাতে নেই ভাই। হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম আমাদের তরফ থেকে, এবার না দেখতে পেলে আর কি করা যাবে। এ তো আর আইফেল টাওয়ার না সেটাই যে আছে, ইটস দেয়ার, সেই। সামনে গিয়ে দাঁড়াও পেয়ে যাবে। এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে যাব বাট্টিকালোয়া, আগেই বলেছি। রবীন্দ্রনাথের সেই গানের লাইন মতো, হ্যাঁ, সেই রথ আসবে আমার দুয়ারে, তার জন্য বসেছিলাম ওইটা আর কি। বুঝি ওই রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল
গগন পারে সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ আসবে না আর মোর দুয়ারে? রথ আসেনি সূর্যদেবের আমাদের দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? সানরাইজ তো দেখা গেল না, কি আর করবো। যাই হোক, এই বারাচেড়ি বলে একটা বাজার আছে এখানে, সেখানে এসে একটু চা খেয়ে তারপর হোটেলে যাচ্ছি। আর সঙ্গে এই চিকেন রুটি, অনেকটা আমাদের রোলের মতো, কিন্তু একটু ডিফারেন্ট। রুটিটা ওই পেটা ব্রেডের মতো পাতলা রুটি একটা, ভেতরে আলু আর চিকেন স্টাফ করা রয়েছে। ঘড়িতে এখন সকাল ঠিক 9টা। আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম, আগে ব্রেকফাস্ট করব। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিই আপনাদের। শ্রীলঙ্কায় কোথাও কোনো রেস্তোরাঁয় মাটনের পদ পাবেন না। মানে আমরা যতগুলো রেস্তোরাঁয় গেলাম কোথাও পাইনি, এবং তখন অজিতকে জিজ্ঞেস করলাম, বললো তার মূল কারণ হচ্ছে এখানে মাটন সাংঘাতিক এক্সপেন্সিভ। মানে শ্রীলঙ্কান টাকায় প্রায় 6000 LKR হচ্ছে পার কিলো। সো দ্যাট ইজ ওয়াই এখানে মাটন লোকে খায় না, শুধুমাত্র সুপার রিচ পিপলরাই মাটন খায়। এই হচ্ছে ঘটনা মাটনের। মানে 6000 মানে হচ্ছে আমাদের টাকায় 2000 টাকা, এরকম হচ্ছে মাটনের রেট। আর ভালো মাটন পাওয়াও যায় না। আজকে এখানে যতগুলো আমাদের হোটেলের আশেপাশে ক্যাফে ছিল সব বন্ধ, ব্রেকফাস্ট ওদিকে কোথাও পাইনি। তো আমরা এগুচ্ছি বাট্টিকালোয়ার দিকে, রাস্তায় কোথাও নিশ্চয়ই কিছু না কিছু পাবো। রাস্তার ধারে এই দোকানটায় দাঁড়ালাম, এখানে শাঁকা পরোটা আছে আর এই বড়া আছে, এটাও রুটি। এখানে যে কোনো রেস্তোরাঁয় খাবার দেয় প্লেটের উপরে এরকম একটা প্লাস্টিক জাতীয় কিছু মুড়ে, এটা এখানে স্টাইল। আগেও ভিডিওতে বলেছি। এই পরোটা, কোকোনাট সাম্বার, আর সঙ্গে কী আছে রে ভাই? অজিত তো এটা নিয়েছে ইডিয়াপ্পাম। হ্যাঁ, অজিত খাচ্ছে হচ্ছে ইডিয়াপ্পাম স্ট্রিং হপার্স। এই যে বড়া তুই যেটা অর্ডার দিয়েছিস সেটা তো আছে। বড়াটা খেতে ভালো, বড়াটা দারুণ লাগবে। বড়াটা ভালো। সঙ্গে এই ডিমের ঝোল, এটাকে বলা যেতে পারে সম্বরের মধ্যে ডিম ফেলা আর কি। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আমাদের সেই কষা কষা করে ভাই ডিমের ঝোল। হ্যাঁ, সেই জিনিস। হ্যাঁ, আমাদের ওখানে পরোটা দিয়ে সকালবেলা তাই আহা, এরকম পরোটা দিয়ে লাল লাল কষা ডিমের ঝোল। আমি মাঝে মাঝে রিল দিই না, স্বাস্থ্যকর খাবার দাবার বাড়িতে কত সুন্দর খাচ্ছি। তো যখন এই ট্র্যাভেল করতে আসি তখন সেই সব কিছুর শ্রাদ্ধ হয়ে যায়। স্বাভাবিক না? ডিমের এটা একটা ভালো দিক। ভাব, মাছের মতো যদি ভেতরে ঝোলটা ঢুকে যেত ডিমের ক্ষেত্রে, তাহলে আরও বাজে হতো ব্যাপারটা খেতে। মানে কি ক্যাচালটা হতো। হ্যাঁ, ভাগ্য ভালো ডিমের ভেতরে বাইরের ঝোলের কোনো প্রভাব পড়ে না। যদিও আজকাল কিন্তু ডিম সাংঘাতিক বিরাট একটা ব্যাপার আর কি, বুঝতে পারছিস তো? পশ্চিমবঙ্গের ডিমের এখন সাংঘাতিক মূল্য হয়ে গেছে। হ্যাঁ, মানে এই যে বুদ্ধিটা আমার মনে হয় কোনো ডিম ব্যবসায়ীর মাথার থেকেই বেরিয়েছে। মানে পচা ডিম ছিল আমাদের এখানে। কি প্রথম একটা জিনিস তুই করবি, তারপরে ব্যাপারটা পুরো লুপে চলে যাবে, গানের মতো। ঠিক, একবার একজন ডিম পেঁচড়ে দেখিয়ে দিল, এই যে ব্যাস, ওরও ব্যবসা চালু হয়ে গেল, বাকি সবার ব্যবসা চালু হয়ে গেলো। আর পাবলিককে তো ওগুলো কোনো বোঝানোর ব্যাপারই না। ছোট ডিম ছোট, হ্যাঁ ছুড়ে যা। সেটাই। যেমন ওই বিভিন্ন রাজনৈতিক স্লোগানে যেমন লুপে পড়ে যায়, এগুলোও তাই আর কি। হ্যাঁ, ওই যে চলছে না, চলবে না, সবেতেই ওই যে চলছে না, চলবে না, চলতে চলতে সবেতেই বলছে। হ্যাঁ, বাট্টিকালোয়ায় অনেকগুলো জায়গা দেখবো আমরা। প্রথমে যাচ্ছি লাইট হাউসে, বার রোডের পাশেই লাইট হাউস। ওটা দেখে তার পাশেই বাট্টিকালোয়া বিচ, মাধু বিচ বলে একটা বিচ আছে সেটা। তারপর একটা বুদ্ধিস্ট বিহার আছে, একটা হিন্দু মন্দির আছে, বাট্টিকালোয়া ক্লক টাওয়ার আছে, বাট্টিকালোয়া ফোর্ট আছে। এই সব কিছুই দেখব। এখনও বাট্টিকালোয়ায় ঢুকিনি আমরা। এখন বাজে 9:55। গুগল যা বলছে 10:18-তে আমরা পৌঁছাবো লাইট হাউসে। লাইট হাউসে যাওয়ার পথে এখানে একটা মন্দির দেখতে পেলাম আমরা, কামাচি আম্মান টেম্পল। বেশ ভালো,
মানে জায়গাটা দেখে খুব ভালো লাগলো, ওই জন্য দাঁড়িয়ে পড়লাম। বাইরে লেখা ছিল কামাক্ষী আম্মান টেম্পল, আর এখানে লেখা আছে কামাক্ষী আম্মান টেম্পল, মানে ওই কামাখ্যা পীঠের মতোই কিছু ব্যাপার হবে। কিছু লেখা আছে, পুরোটাই তামিলে। এইদিকে মূল মন্দির, দারুণ সুন্দর মন্দির, ভেতরটাও খুব সুন্দর, মায়ের মূর্তি রয়েছে এবং আরও খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, খুব দারুণ করে সাজানো, গোল্ড প্লেটেড সব জিনিসপত্র দিয়ে। অরিজিনাল গোল্ডও হতে পারে, আমি জানি না। ভালো লাগলো বেশ, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ, ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয়, তাই দেখাতে পারলাম না আপনাদের। আর যথারীতি পুরুষদের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে ঢুকতে হবে, সেই জন্য পৃথ্বীজিৎ ঢোকেনি। বাদিকে ঝাউবন, তারপর সমুদ্র, আর এই রাস্তা দিয়ে চলেছে। এখান থেকে আরও কিলোমিটার 5 গেলে পরে লাইট হাউস। এই হচ্ছে বাট্টিকালোয়া লাইট হাউস। রবি ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিল কত সালে? 1913। ঠিক সেই বছরই এই লাইট হাউস তৈরি হয়েছিল। বাহ, 1913 সালে। তবে মজার ব্যাপার হচ্ছে 28 মিটার উঁচু এই লাইট হাউস, যখন এখানে সুনামি এসেছিল এটা কিন্তু বেঁচে গিয়েছিল। এই হ্যাঁ, সুনামিতে এই অঞ্চলে প্রচুর লোক মারা গিয়েছে, কিন্তু লাইট হাউসটা ক্ষতিগ্রস্ত হয়নি? ক্ষতিগ্রস্ত হয়নি। তাই? হ্যাঁ, তবে 2008-এ একে আবার নতুন করে রং টং করা হয়েছে। সুনামিতে তো পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, রং টং করে চলে গেছিলো, কিন্তু ক্ষতিগ্রস্ত কিছু হয়নি, ভেঙে পড়ে যায়নি। না। ভাগ্যিস এখানে মন্দির মসজিদ গির্জা নেই, নাহলে এটা একটা ঐশ্বরিক মহিমা বলে চালিয়ে দেওয়া যেত। হ্যাঁ, বললাম যে ভাগ্যিস এখানে মন্দির মসজিদ গির্জা এটা না, তাহলে একটা ঐশ্বরিক মহিমা বলে চালিয়ে দেওয়া যেত আর কি ব্যাপারটা। এইসব লাল রঙের গেঞ্জি পরা লোকেদের নিয়ে না বড় সমস্যা। না না, আমি মোটেই লাল লাল নই একদমই। ব্যাপারটা আমি তো বারে বারে বলেছি, আমার রাজনৈতিক সত্তা নেই, মানবতাবাদী সত্তা ছাড়া। যাই হোক, এখানে তো ঢোকা যাবে কি না জানি না, বাইরে থেকেই ভিডিও ছবি তুলতে হবে। বেশ সুন্দর, কিন্তু ফটোজেনিক, ভেতরে ঢোকা যায়। এক ছোট্ট পার্ক, পাড়ার পার্কের মতোই। এটা গুগলে আবার বিরাট বড় সড়ো করে দেখানো ছিল, ছবিতেই একটা মজা না? হ্যাঁ। তাহলে বাত্তিকালোয়ার বাতিঘর দেখা হয়ে গেল। বাতি করে উঠতে পারলে ব্যাপারটা ভালো হতো, আমি সেটা ভেবেই এসেছিলাম যে এখানে ওঠা যাবে, উপর থেকে ইনফরমেশনটা তাই ছিল। উপর থেকে দারুণ ভিউ পাওয়া যায়। আচ্ছা, এটা কিন্তু লেগুন, সুন্দর একটা শান্ত খাড়ি, এখান থেকে বোট রাইডও করা যায়। কিন্তু এখন যেহেতু ট্যুরিস্ট নেই এখানে, এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো, এবং ওখানে যে বোট আছে এগুলো করে ট্যুরিস্টদের নিয়ে যাওয়া হয়। একদম শান্ত খাড়ি। এবার যে মন্দিরটায় এলাম এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, এবং এর সঙ্গে যে ফোকলোর মিশে আছে সেটা রামায়ণের সঙ্গে জড়িত। বলা হয় শ্রীরামচন্দ্র, বুঝলি পৃথ্বীজিৎ, তোকেও বলছি, তুই তো জানিস না এসব। না, বল। শ্রীরামচন্দ্র যখন সীতার খোঁজে শ্রীলঙ্কায় এসেছিলেন, আচ্ছা, তখন এই জায়গায় তিনি মহাদেবকে তুষ্ট করার জন্য, সীতাকে খুঁজে পাচ্ছিলেন না, তখন মহাদেবকে তুষ্ট করার জন্য চাল অফার করেছিলেন। তো মিরাকুলাসলি সেই চাল থেকে শিবলিঙ্গ তৈরি হয়, এবং রামচন্দ্র তখন তাকে পুজো করেন। এবং সেই সঙ্গে ওই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছিস, বলা হয় এই পুকুরে মহাবলী হনুমান সারা লঙ্কা জ্বালিয়ে, যখন লেজে আগুন ছিল তো জানিস? হ্যাঁ, সে তো জানি। সারা লঙ্কা জ্বালিয়ে লেজ নিভিয়েছিল এই পুকুরে। বাহ, দারুণ ব্যাপার, দারুণ ইন্টারেস্টিং এই মন্দির। মন্দিরের নামটা হচ্ছে মামাঙ্গেশ্বরা টেম্পল। এই মন্দির তৈরি হয়েছিল 2nd বা 3rd সেঞ্চুরিতে। কোনো এক দ্রাবিড়িয়ান কুইন তিনি এই মন্দির তৈরি করেছিলেন। বিয়ে হচ্ছে এখানে। বিয়ে হচ্ছে? বলিস কি? এই হচ্ছে মন্দিরের ভেতরটা, এখানে কেউ ক্যামেরা নিয়ে আটকায়নি। দারুণ কালারফুল এই মন্দির। ও, এই দেখুন নতুন বর্গ। মন্দিরটা দারুণ কালারফুল, খুব সুন্দর, খুব সুন্দর। মানে দক্ষিণ ভারতীয় মন্দির যেরকম হয় একদম দারুণ লাগছে এই মন্দিরে এসে।
এবং এখানে একাধিক বিয়ে হচ্ছে, দেখে এদিকে হ্যাঁ, ওদিকে, ওদিকেও বিয়ে হচ্ছে, আর এই যে আবার এদিকেও হচ্ছে। এপাশেও বিয়ে হচ্ছে। দেখে একটু আনন্দ পেলাম যে এখানে কার্তিকও আছে নাকি। রমেশ আর কার্তিক হ্যাঁ, দুই ভাই। পাশাপাশি দাঁড়িয়ে আছে, মানে ব্যাচেলারদেরও জায়গা আছে এই মন্দিরে, শুধুমাত্র বিবাহিতদের না। দারুণ লাগলো এই মন্দির। গর্ভগৃহের ভেতরে মূর্তি রয়েছে, লিঙ্গ রয়েছে, কিন্তু সেটা অনেকটা দূরে, কাছে যেতে দেওয়া হচ্ছে না। আসবেন, এখানে ভালো লাগবে, দারুণ এনজয় করলাম। খুব সুন্দর এই- মন্দির। এতগুলো বিয়ে দেখলাম, বর করে দেখলাম, হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগলো। আসুন এবার পুকুরটা দেখাই, যে পুকুরে বলা হয় মহাবলী বজরংবলী, তার ল্যাজ না লেজ, হ্যাঁ দুটোই ল্যাজ বা লেজ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা কিন্তু দুটোই চলে, ল্যাজ বা লেজ। যাই হোক, আপনারা জানেন সেই গল্প, রামায়ণে যা বর্ণিত আছে। সারা লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল বজরংবলী হনুমান, তারপর হনুমানজি তার ল্যাজের আগুন নিভিয়েছিল এই পুকুরে। বুঝলি পৃথ্বীজিৎ? এখানে অনেকে কমেন্ট করেন, আচ্ছা দাদা, এই যে রামায়ণের গল্প বলে আপনি চালিয়ে দিচ্ছেন, এগুলো তো গল্প, এগুলো তো হিস্টোরিক্যাল এভিডেন্স নেই। হতে পারে, সেটা হতেই পারে। হ্যাঁ, কিন্তু আমাদের ভালো লাগে, সেই। ছোটবেলা থেকে আমরা এগুলো পড়ে বড় হয়েছি, এগুলো না আমাদের মজ্জায় হ্যাঁ, রয়েছে। আমাদের দিনের মধ্যে সেগুলো আছে, এগুলো তো অস্বীকার করা যাবে না। এবং না, সবচেয়ে বড় কথা পৃথ্বীজিৎ, রামায়ণ এবং মহাভারত এই দুটো মহাগ্রন্থ আমাদের জীবনশৈলীর যে শিক্ষা দেয়, প্রতিটা ক্রিটিক্যাল মুহূর্তে জীবনে আমাদের ডান দিকে যাব না, বাদিকে যাব না, সোজা যাব, গীতা ঠিক সেগুলো, আমাদের হ্যাঁ। যে শিক্ষা দিয়েছে, সেগুলোকে তো আমরা ভুলতে পারি না। না, সেগুলোকে তো অস্বীকার মিথ্যে করার নয়। কোনো জায়গা নেই, সেগুলো তো ভালো পরামর্শই সেখানে দেওয়া আছে না। তো যাই হোক, মহাবলী হনুমান তিনি তার ল্যাজ এখানে ডুবিয়ে জলে ডুবিয়ে নিভিয়েছিলেন কিনা সেটা বড় কথা না, কিন্তু এটা ভাবতে আমার কিন্তু ভালো লাগে। হ্যাঁ ঠিক, যে এই এটা জায়গায় আমরা ভাবতে এসেছি। যে এই মন্দিরে শ্রীরামচন্দ্র চাল দিয়ে মহাদেবের পুজো করেছিলেন, তারপর শিবলিঙ্গ ওখানে আবির্ভূত হয়েছিল। এটা ভাবতে আমার ভালো হ্যাঁ, লাগে। ওই থালাই মান্নারে যে আমরা দেখছিলাম যে রাম সেতু, সেখান দিয়ে রামচন্দ্র পেরিয়েছিলেন তার বানর সেনা নিয়ে, সেটা ভাবতে বা আমাদের কল্পনা করতে সেটা তো ভালো লাগছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। ঠিক। আর আপনারা জানেন আমি তো যুক্তিবাদী আর কি সবসময়, কিন্তু আমাদের এখানে একটা আবার ধারণা আছে, যুক্তিবাদী বললেই লোকে ভাবে বোধহয় তারা বোধহয় বামপন্থী হবে বা কিছু। কিন্তু আমি তো জানি আমার এলাকায় সোদপুরে আমি এরকম জায়গায় নিয়ে গিয়ে আপনাদের দেখাতে পারি, বামপন্থী পাড়ায় যারা গুরুদেবের পাদদক থেকে শুরু করে তাবিজ, কবজ, মাদুলি, আবার লেলিন একসঙ্গে সবই- সহাবস্থান। একসঙ্গে সহাবস্থান করছে, কাজেই সেটা অন্য ব্যাপার আর কি। হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, ছোটবেলা থেকে হ্যাঁ। ওই ছোট ছোট রামায়ণ মহাভারতের গল্প পড়ে সেই। বড় হওয়া আমাদের কিন্তু এগুলো আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে, আমাদের ভাবতে ভালোই লাগে। হ্যাঁ। এখন নতুন একটা বিতর্কও রয়েছে, আদৌ শ্রীলঙ্কায় সেই লঙ্কা কিনা সেটা নিয়েও বিতর্ক রয়েছে। তো সেগুলো থাকুক, সেগুলো নিজের জায়গায় যেরকম আছে থাক না, আমরা বেড়াতে এসেছি, এগুলো ভেবে আমাদের ভালো লাগছে। এখানে না সমুদ্রটা ঢুকে এসেছে, একটা খাড়ি হয়েছে, ওপাশে একটা দ্বীপ মতো আছে, ছোট্ট আইল্যান্ড, মানে আইল্যান্ডের আইল্যান্ড, বুঝলি? আইল্যান্ডের মধ্যে আবার আইল্যান্ড। যাই হোক, এখানে ব্রিজ রয়েছে, এটা পেরিয়ে ওপাশটায় গেলেই কালারডি, আর তার আরও পূব দিকে হচ্ছে কালারডি বিচ। এই সামনে ব্রিজ আছে, ব্রিজটা পেরিয়ে যেতে হবে আইল্যান্ডটায়। এটা কিন্তু সমুদ্রের ওপরে ব্রিজ, এরকম নয় যে এটা নদী, মানে এই যে এটা সমুদ্রটা ঢুকে এসেছে এখানে, খাড়ি, মানে ওপাশে একটা আইল্যান্ড হয়ে গেছে। আগে মনে হয় জোড়াই ছিল, আস্তে আস্তে হয়তো ভেঙে গিয়েছে। পাশেরটা পুরনো ব্রিজ। এটা মানতেই হবে যে শ্রীলঙ্কায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের প্রভূত উন্নতি হয়েছে, মানে রাস্তাঘাট দেখলেই সেটা বোঝা যায়। এই আইল্যান্ডটার নামই হচ্ছে কালারডি। আমরা এখন কালারডি বিচে, আর কালারডি বিচে জানি না স্পেশাল কিছু আছে কিনা, এখানে ভোরে ভোরে আইসক্রিমের দোকান। এই হচ্ছে বিচ, গোল্ডেন বিচ, দেখাচ্ছি পরে। আগে দেখুন পৃথ্বীজিৎ বায়না করে আইসক্রিম খাচ্ছে। এই গরমের মধ্যে কফি খাওয়ার থেকে আইসক্রিম খাওয়াতে ভালো, খাবি না? না না, আমি খাবো না ভাই, আমাকে 1 চামচ দে, তাইলেই হবে। ঠিক আছে, তোর থেকে ভাগ বসাই। Mango friends. হুম You know mango friends style name. ফ্রুট অ্যান্ড নাট হুম ভালো। পেস্তা। চলুন এবার বিচটা দেখিয়ে দিই আপনাদের, গোল্ডেন বিচ যেটা বললাম। এখন তো পুরো ফাঁকা, তবে এখানে একটু হলেও প্লাস্টিক বা ময়লা চোখে পড়ছে। এই বিচটা কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এই যে দেখুন,
এই প্রথম কোনো একটা বিচে গিয়ে এরকম প্লাস্টিক পেলাম, ওই একটা আর সামান্য। এ পাশটা কিন্তু পরিষ্কার। বাপরে বাপ, কত কাক ডাকছে। সকালে সূর্যদেব দেখা দিলেন না, আর এখন তিনি মাথার ওপরে উঠে তাণ্ডব নৃত্য করছেন, পুরো জ্বালিয়ে দিচ্ছেন। আগেরবার যখন শ্রীলঙ্কায় এসেছিলাম প্রচুর বুদ্ধিস্ট মঠ মনাস্ট্রি এগুলো দেখিয়েছিলাম। এবার আমরা মূলত হিন্দু অধ্যুষিত এলাকায় ঘুরেছি বলে সেভাবে বুদ্ধিস্ট মঠ বা মনাস্ট্রি চোখে পড়েনি আমাদের। এই প্রথম বাতিকালোয়ায় এসে একটা বিহার পেলাম, মাঝে একটা স্তূপ রয়েছে, অজিত বুদ্ধিস্ট, তো সামনে গিয়ে পড়ার চেষ্টা করছে। এই বিহারের নাম হচ্ছে মঙ্গলরামা রাজা মহাবিহারা। বিহার যেহেতু, তার মানে এখানে সন্ন্যাসীদের থাকার জায়গা। এখানে বিরাট বড় বেল রয়েছে, এবং এই বেলটা আমরা জানি, মায়ানমারে গিয়েও দেখিয়েছিলাম, বাজাতে না করা ছিল, মনে আছে? কারণ এটা হচ্ছে স্টুডেন্টসদের ওই খাবার বা প্রার্থনার জন্য ডাকার জন্য ব্যবহার করা হয়। এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। কিন্তু পুরো বিহারে কেউ নেই। এইদিকে একটা খুব সম্ভবত প্রেয়ার হল বা ওই জাতীয় কিছু আছে। খুবই শান্ত, একেবারে কোলাহল মুক্ত, সুন্দর শান্ত নিরিবিলি জায়গা। ওয়াও, দেখুন খালি একবার, সুন্দর, অসাধারণ লাগছে। অসাধারণ মূর্তিটা সত্যি। ঘর অন্ধকার, কেউ নেই, আমরা জাস্ট দরজা ঠেলে ঢুকলাম। অপূর্ব সুন্দর মূর্তি, আর অন্ধকার বলেই বোধহয় এত ভালো লাগছে। আলো আঁধারি একটা ব্যাপার আছে। ঠিক। সামনে এই যে ব্রিজটা পেরিয়েই রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন বাট্টিকালোয়া ক্লক টাওয়ার। বাদিকে গেলেই হচ্ছে বাট্টিকালোয়া ফোর্ট। ক্লক টাওয়ারকে ডান দিকে রেখে বাদিকে গেলেই ফোর্ট। এখানে একটা সি সাইড প্যাভমেন্ট রয়েছে হাঁটার জন্য। সামনে পাবলিক লাইব্রেরি, দ্যাট ইজ বাট্টিকালোয়া লাইব্রেরি। আচ্ছা, এই যে সি সাইড প্যাভমেন্ট বললাম, এটা হচ্ছে গান্ধী পার্ক, মহাত্মা গান্ধীর নামে। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটা, এটাই হচ্ছে বাট্টিকালোয়া ডাচ ফোর্ট। এটা এখন প্রভিন্সিয়াল ডাইরেক্টরের অফিস, জানি না ঢুকতে দেবে কি না। ইয়েস, দিস ইজ আর্কিওলজিক্যাল সাইট। তবে এই ফোর্টটার একটা ভালো ভিউ পাওয়া যায় খাড়ির উল্টো দিক থেকে। হ্যাঁ, টুরিস্ট অ্যালাউড। চলুন ভেতরে ঢোকা যাক। এটা এখন ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট বিল্ডিংও বটে। অন্যান্য সব জায়গার মতো এই অঞ্চলে এটাও প্রথমে তৈরি করেছিল পর্তুগিজরা 1628 সালে। তারপর ডাচরা যখন আসে, রাজা সিঙ্গা II, তার আমলে ডাচদের ওই যে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিল রাজা সিঙ্গা II। তারপর ডাচরা এটা দখল নেয়, পর্তুগিজদের পরাজিত করে বিতাড়িত করে। 1639 সালে ডাচরা কিন্তু পুরো এই ফোর্টটাকে ভেঙে ফেলে। তারপরে আবার 1665-তে নতুন করে বিল্ড করে। হ্যালো। এখানে তো খুব একটা বড় মনে হচ্ছে না এই জায়গাটা। না, আয়তনে বড় নয়, কিন্তু এটা নতুন তৈরি বিল্ডিং, বোঝাই যাচ্ছে। এদিকটা পুরনো বিল্ডিং। মানে ভাবো, সেই 1665 সালে তৈরি করা বাড়ি এখনও চলছে, এবং এখন এখানে ডিস্ট্রিক্ট সেক্রেটারি। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ছোট্ট দোকান আছে, এই যে লোকাল জিনিসপত্র বিক্রি হচ্ছে ভেতরে, সুভেনিয়ার। এখানে চাও পাওয়া যাচ্ছে, একটু চা খেয়ে নিই। মশলা টি, নো সুগার, 3, 2 অজিত খাবে না।
এই দেখুন, কথায় কথায় আসল কথাটাই বলা হয়নি আপনাদের বাত্তিকালোয়া সম্পর্কে। এই বাত্তিকালোয়াকে বলা হয় দ্য ল্যান্ড অফ সিঙ্গিং ফিশেস। সত্যি কথা, পূর্ণিমার রাতে যখন প্রকৃতি শান্ত থাকে তখন এই খাড়ির পাশে বসলে মাছেদের গান শোনা যায়। এটা সত্যিই শোনা যায়, সিঙ্গিং ফিশেসদের গান আপনি এখানে শুনতে পাবেন যদি আপনি লাকি হন। তবে দিনের বেলাতেও মাঝে মাঝে নাকি শোনা যায়, তবে অনেকক্ষণ সময় দিতে হবে তার জন্য। অন্য যে ফোর্টগুলো আছে তার থেকে এটা বেশ ছায়া ঘেরা সুন্দর। উল্টো দিকে ওই যে পয়েন্টটা আছে, ওই যে ওই জায়গাটা সাদা রঙের দেখতে পাচ্ছিস, ওটা গ্যালারি মতো করা আছে পাঁচিল দিয়ে, ওখান থেকেই ফোর্টের ভিউটা ভালো পাওয়া যায়। ওখান থেকে ওদিক থেকে, হ্যাঁ। বলতো এমন একটা শব্দ যেটা বাংলায় দুবার বললে একটা সম্পর্ক বোঝায়, আর ইংরেজিতে দুবার বললে খেলা। না, পারবো না। এক্ষুনি খেলি। চা চা টি টি টিটি, ও আচ্ছা, তাই চা বাংলায় বললে চা চা সম্পর্ক। ওই তো, ওই ইংরেজিতে বললে। যাক, চাটা ভালোই ছিল, 130 LKR করে নিল, একদম মশলা টি, দুধ দেওয়া। আমি বললাম দিতে, ভদ্রমহিলা বোঝেননি, খেয়ে নিলাম, ভালোই লাগলো। পেটে গন্ডগোল হলে হবে। আসলে বেড়াতে বেরিয়ে না অত কিছু আর মাথায় থাকে না, মাথায় রাখা যায়ও না সবসময়। এবার আমরা রয়েছি গান্ধী পার্কের ঠিক সামনে। এই হচ্ছে বাত্তিকালোয়া গান্ধী পার্ক, আর এখানে আইকনিক বাত্তিকালোয়া গেট। বলছি বাত্তিকালোয়া গেট সম্পর্কে, তার আগে এই হচ্ছে বাত্তিকালোয়া পাবলিক লাইব্রেরি। শ্রীলঙ্কায় এলে যে কোনো শহরে আপনি এরকম পাবলিক লাইব্রেরি পাবেন। শুধু তাই না, আমরা দেখিয়েছি এবং বলেছি বিভিন্ন ভিডিওতে শ্রীলঙ্কা স্টেশনে, ইনফ্যাক্ট এই সিরিজের প্রথম ভিডিওতে KKS স্টেশনেও দেখিয়েছিলাম লাইব্রেরি রয়েছে। এই হলো সামনে আমাদের আইকনিক বাত্তিকালোয়া গেট, আর তার পাশে যে মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে উইলিয়াম অল্টের, রেভারেন্ট উইলিয়াম অল্ট। দেখাচ্ছি, এই যে রেভারেন্ট উইলিয়াম অল্ট, বুঝলি পৃথ্বীজিৎ, ইনি হচ্ছেন প্রথম খ্রিস্টান মিশনারি যিনি 1814 সালে এইখানে শ্রীলঙ্কায় এসেছিলেন, এবং বাত্তিকালোয়ায় তিনি প্রথম এসে ঠিক এই জায়গাতেই ল্যান্ড করেন, জাহাজ থেকে নামেন আর কি। এবং তার স্মৃতিতেই, সেই পদার্পণের স্মৃতিতেই ব্রিটিশরা পরে এই গেটটা বানিয়েছিল। আর এটা গান্ধী পার্ক। খাড়িটা ঢুকে এসেছে এখানে সমুদ্র থেকে, জাস্ট এ পাশটাতেই এই 200 মিটার গেলেই বাত্তিকালোয়া ফোর্ট যেখানে আমরা ছিলাম। উল্টো দিকে একটা দারুণ সুন্দর ক্যাফে রয়েছে, আর ওই যে ওখানে ব্রিজ, বাত্তিকালোয়ার আইকনিক ব্রিজ। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা বেজে 45 মিনিট। আমরা রওনা দিলাম বাত্তিকালোয়া থেকে। এখান থেকে পোলরনারুয়া হচ্ছে 95 কিলোমিটার। গুগল যা দেখাচ্ছে সময় লাগবে পাক্কা 2 ঘন্টা যদি কোথাও না দাঁড়াই। এবারে ট্যুরে প্রত্যেকটা জায়গায় ভালো লাগছে। এগুলোর মধ্যে না, এই জায়গাগুলোর মধ্যে একটা লোকাল ভাইবস রয়েছে, হয়তো সেইভাবে খুব যে দারুণ কিছু রয়েছে তা নয়, কিন্তু সমুদ্রের পাড়গুলো, বিচগুলো খুবই মনোরম। আমরা যে ডাইভিং করলাম দুর্দান্ত লাগলো। ডেলফ আইল্যান্ডে গেলাম, সেখানে যে ওয়াইল্ড হর্সেস দেখলাম সেটা একটা অনবদ্য অভিজ্ঞতা ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত মেমোরেবল ট্রিপ হলো আমাদের। এখনও শেষ হয়নি, পোলরনাড়ু যাব। পোলরনাড়ু অ্যানশিয়েন্ট সিটি, যেটা বললাম ওল্ড সিটি, ওল্ড ক্যাপিটাল সিটি অফ শ্রীলঙ্কা, সেটা দেখব আগামীকাল সকালে। তারপর চলে যাব কলম্বো, কিন্তু সেই সব গল্প আসবে এর পরের পর্বে। 2 days and I'm every day working. This one for your car, your help and Mr. Prithajit and Mr. Shivaji Bhai car, this one. Yeah. I'm not joking, promise. You are going and come back. I'm too much working to buy this car. I'm very happy. My eyes and look into my Lord. Your Lord is only Lord Buddha. No, my eyes and look into my Lord, Mr. Prithajit and Mr. Shivaji Bhai. Anytime want to lie time, Lord Buddha want to see your heart very ও good. এতটাই আপ্লুত, গতবার আমরা যে ভিডিও করে গিয়েছিলাম তাতে I'm অজিতের 2 car নাম্বার buy. দিয়ে দিয়েছিলাম। You are help and I'm 2 car buy. Okay. I will have some coconut water, not now, sometime later. Okay, sir. অজিতের সঙ্গে কথা বলতে গেলে ভেঙে ভেঙে আস্তে আস্তে বলতে হয়। হ্যাঁ, কারণ এখানে ম্যাক্সিমাম লোকই এরকমই ইংরেজি বলে, কমিউনিকেশনে কোনো অসুবিধে হয় না।
এই পাশ দিয়ে রেল লাইন গিয়েছে, বাট্টিকালুয়া কলম্বো ট্রেন রুট। এই যে রেল লাইনটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর প্রান্তর। হ্যাঁ, একটা ট্রেনও আসছে। ইয়েস, ট্রেন ইজ কামিং। এই দেখুন, দারুণ লাকি আমরা, খুব সুন্দর একটা শট পেলাম এই সবুজ প্রান্তরের মধ্যে দিয়ে। এই লাল হলুদ ট্রেন, ব্যাপারটাই আলাদা, তাই না পৃথ্বীজিৎ? তবে এই যে জায়গাটা যেখান দিয়ে আমরা যাচ্ছি, একসময় এলটিটি অধ্যুষিত ছিল। এখান দিয়ে একসময় মানুষজন চলাচল করতে ভয় পেত। এলটিটির সময় অজিতের থেকে জানলাম একটা পরিবারের ধরুন 3 জন বা 4 জন আছেন যারা ট্র্যাভেল করবেন বাসে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে এইসব অঞ্চলে, তারা কেউ এক বাসে বা এক ট্রেনে যেতেন না। তার কারণ এক বাসে গেলে হয়তো পুরো পরিবারই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এই জন্য বাবা এক বাসে, মা এক বাসে, ছেলে এক বাসে, মেয়ে এক বাসে, এভাবে ট্র্যাভেল করতেন। মানে কি সাংঘাতিক বিভীষিকাময় একটা ব্যাপার ছিল ভেবে দেখুন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী, তিনিও নিহত হয়েছিলেন এলটিটির সুইসাইড বম্বারের হাতে। সেই ইতিহাস আমরা জানি। তখন আমরা বোধহয় 11-এ পড়ি না 12-এ পড়ি, বা ওরকম ফার্স্ট ইয়ার এরকম সময় পড়ি। মানে এলটিটি মানেই তামিলদের কাছে ঠিক আছে, কিন্তু সিংহলিদের কাছে এলটিটি মানেই একটা ত্রাস। এই যে এখানে ভাঙা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা এলটিটির ক্যাম্প ছিল। অজিত দেখালো, বললো এটা একটা ক্যাম্প ছিল, এবং গুলির দাগ রয়েছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আর এইখানে একটা চেক পয়েন্ট ছিল এলটিটির, যে চেক পয়েন্টটা এদিকে লাস্ট চেক পয়েন্ট। মানে এপাশে এলটিটির এলাকা ছিল আর ওপাশে শ্রীলঙ্কা সরকারের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে রেলওয়ে স্টেশনটা, ওয়েলিকান্ডা স্টেশন, এই অবধি ট্রেন চলাচল করতো এলটিটির সময়। এরপরে আর যেত না ট্রেন। এর পরে গেলেই এলটিটি ট্রেন আক্রমণ করতো। পাওয়া গেছে নারকেল এবং আরও অনেক কিছু আছে রে এখানে। বলছি নারকেল, আসলে কিন্তু ডাব বলা উচিত, ডাব, তাই না? চলুন, পাওয়া গেছে, একটু খেয়ে নি, জোর খিদে পেয়েছে। ওকে, which one is good? Yes, I'm coming. Which one is good? That one? ඒවා වතුර ගොඩාක් තියෙනවා, පැණි රස අඩුයි. කූල් තැඹිලි. Give me one this. වඩේ. বড়ার সাইজ ভালোই আছে। আগে বড়া খেয়ে নিই, তারপর ডাব খাওয়া যাবে। হ্যাঁ চল শুরু করো। 3 জনের 3টে বড়া, একটা কাফি একজনের জন্য, মানে মোর দ্যান এনাফ। আমি সম্বরও দিয়ে গেছে, সকালে তৈরি করা। ডালের বদলে একটা ময়দা দিয়ে করা, একটা সেল রুটির মতো, একেবারেই ওই ডাল নয়। দুঃখ পেলাম খেয়ে। এখন খিদে পেয়েছে, কিছু একটা খেয়ে নাও, পরে আবার ভালোভাবে খাওয়া যাবে। এখানে তো আর সেই জন্যই খাচ্ছি। হ্যাঁ, বিশেষ অপশন তো এখানে নেই, কি আর করা ভাই। তবে আমাদের এনারা খুব যত্নআত্তি করছেন, মানে যেভাবে আপ্যায়ন করছেন, বাঁকা টাকা চালিয়ে দিল একদম রাস্তার ধারে একটা গ্রামের মধ্যে ছোট্ট। You like coconut and lemon? চলে এসেছে। চলো প্রীতি, চলো খাও শুরু খাও, করো। খা। ঠান্ডা জল? হালকা ঠান্ডা, মানে ওই রকম অতটা ঠান্ডা, কিন্তু জলটা মিষ্টি। হ্যাঁ, এটা এখানে সবসময় হয়। এখানকার তো ডাবের সাংঘাতিক ভালো। যত জায়গায় খেয়েছি এখানেই সব থেকে ভালো। পৃথ্বীজিৎ সরাসরি ডাবের জল খাচ্ছে না, পৃথ্বীজিৎ আবার এখানে ইতিপূর্বে এরকমভাবে হ্যাঁ, খাইনি, তাই একটু টেস্ট করে ডাবের জল দেখছি। থেকে একটা শরবত বানিয়ে দিচ্ছে। এই দেখুন, এই যে শাঁসগুলোও মেওয়াটাকে- দিয়ে দিচ্ছে। হ্যাঁ, শাঁসগুলোকেও, মালাইটাকেও ডাবের জলের মধ্যে দিচ্ছে এখানে। তারপর লেবু দিয়ে, বরফ দিয়ে একটা শিকঞ্জি বলবো এটাকে, জানি না, শিকঞ্জি তো বোধহয় না। শুধু লেবু। হ্যাঁ যে দেওয়া টেওয়া দিয়ে ডাবের শরবত, মানে আমাদের কলেজ স্ট্রিটে যে ডাবের শরবত পাওয়া যায়, হ্যাঁ, সেই টাইপের কিছু একটা হবে। প্যারামাউন্টের ডাবের শরবত। ইয়েস, সঙ্গে চিনি, ও আচ্ছা, সঙ্গে একটা লবণও মেশাচ্ছে, মানে একটা মিক্স। ফাটাফাটি ব্যাপার হতে চলেছে ভাই। হ্যাঁ, জিনিসটা ভালোই হবে মনে হচ্ছে, খেলাম বুঝলি না, ভাই। এখন মনে হচ্ছে মিস করলাম। দেখুন, আপনারা দেখছেন এক্সপ্লোরার শিবাজি, আর আমরা বিভিন্ন প্রত্যন্ত জায়গায় গিয়ে এই সব এক্সপিরিয়েন্সই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং করি।
শ্রীলঙ্কায় এই বাট্টিকালোয়া থেকে পুলুনাড়ু যাওয়ার পথে রাস্তার পাশে একটা ছোট্ট দোকানে, এই দিদির দোকানে, কি অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আমরা প্যারামাউন্টে এই ডাবের শরবত খেয়ে অভ্যস্ত, কিন্তু এখানে দুর্দান্ত লাগছে। যেটুকু রেখে দিয়েছিল সেটুকু আবার ওপরে মিশিয়ে দিল, পুরোটা কিন্তু একবারে দেয়নি। এবার একটু কালো নুনও দেবে, এটা ব্ল্যাক সল্ট, ব্ল্যাক সল্ট ওরা। না না, হোয়াট ইজ দিস? অজিত, হোয়াট ইজ দিস? This is cool, very good. Kasa. Yes. চিয়ার্স। Enough, enough. হ্যাঁ, সেই খেতে না? গরমকালে মন প্রাণ জুড়িয়ে যাবে আর কি খেলে। ফাটাফাটি। প্যারামাউন্ট ফেল। দারুণ। সেরা জিনিস খাচ্ছি দাদা, বিশ্বাস করবেন কি না জানি না, এই পরিবেশে, হ্যাঁ, শ্রীলঙ্কায় এর থেকে ভালো জিনিস হয় না। আর শ্বাসগুলো যখন পড়ছে না, আলাদাই স্বাদে টুইস্ট আসছে যখন ওটা পড়ছে। শেষ করি। এই অভিজ্ঞতার ভাগ হবে না, এই স্বাদের ভাগ হবে না। হ্যাঁ, এগুলোই আমরা করতে চাই এবং করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। বিহারের থেকে বহু 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 গুণে ভালো। রাইট। এই যে ডাবের শরবত খেলাম, 2 গ্লাস হলো, ওটার দাম হচ্ছে 2 গ্লাস মিলিয়েই 350, 350, রাইট? 350 LKR, মানে আমাদের টাকায়, হ্যাঁ, 300। ও দিস ইজ 300। এই 2 গ্লাস 300, মানে একটা ডাব থেকে একটা লেবু দিয়ে যা বানালো, এটার দাম 300 LKR, মানে হচ্ছে আমাদের টাকায় ওই 90-100 টাকা। আনবিলিভেবল। হ্যাঁ, সকালে আমরা আজকে ব্রেকফাস্ট করলাম যে লোকাল জায়গায়, তার ব্রেকফাস্টের খরচ হলো 1200 LKR, মানে 400 টাকা। 3 জনে ব্রেকফাস্ট করলাম, অসাধারণ ব্রেকফাস্ট ছিল। অজিত তো মাছ খেলো, ডিম খেলাম আমরা, সাথে অমলেটও ছিল, পরোটা ছিল, বড়া ছিল। তো শ্রীলঙ্কা কিন্তু ইটস এ চিপ কান্ট্রি, মানে আপনারা অনেক সস্তায় শ্রীলঙ্কা বেড়াতে পারেন। যদি এরকম লোকাল এক্সপিরিয়েন্স করেন তাহলে কিন্তু বেশ সস্তায় শ্রীলঙ্কা ঘোরা যায়। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ওকে, 2 গ্লাস 300 বললাম, 2 গ্লাস 300 না, 2 গ্লাস 600, মানে 200 টাকা। 200 টাকা আমাদের টাকায়। তাহলে ঠিক আছে, মোটামুটি 100 টাকা এক একটা গ্লাস হলে ইটস ওকে। তাও কম। আমাদের ওখানে 130-40 টাকা, 50 টাকা নিয়ে নিত কোনো স্ট্যান্ডার্ড দোকানে। 500 ml যেটা ছিল আর কি, ঠিক। সেটা 500 ml। ঘড়িতে এখন 3:45, আমরা এসে পৌঁছালাম পুলুনাড়ুয়া। আর অজিত আমাদের এই হোটেলটায় নিয়ে এলো। বেশ সুন্দর একটা জায়গা, গাছ দিয়ে ঘেরা। ব্রেকফাস্ট নিয়ে এখানে 7500 LKR, এই হচ্ছে হোটেলের মূল্য। চিপ, সস্তা। তো এখানেই থেকে যাব ঠিক করলাম। ওয়াইফাইটা উইক, আমাকে রিল আপলোড করতে হবে, এটা একটা সমস্যা। ও হয়ে যাবে ঠিকঠাক, একটু বেশি সময় লাগবে। এখানে ব্রেকফাস্ট নিয়ে 7500 LKR ইজ গুড। ওকে, থ্যাংক ইউ। বিরাট বড় ডাইনিং হল রয়েছে, ব্রেকফাস্টও ভালোই দেবে আশা করা যায়। এখানে তাসুও আছে, আর তাসুর সঙ্গে পৃথ্বীজিতেরও ভালো বন্ধুত্ব। হ্যাঁ, সে তো হবেই, সেটা হবেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীকাল সকালবেলা আমরা পুলুনাড়ু ঘুরবো এবং পুলুনাড়ুয়া, এখানে লোকেরা বলছে পুলুনাড়ু, যাই হোক, পুলুনাড়ুয়া ঘুরবো এবং সেই সব কিছু থাকবে এর পরের পর্বে। পুলুনাড়ুয়া ঘুরে আমরা চলে যাব কলম্বোতে আগামীকাল থাকবো। পরশুদিনও থাকবো। 20 তারিখে আমাদের ফ্লাইট ব্যাক টু চেন্নাই, সেখান থেকে কলকাতা। তো সেই সব কিছু থাকবে এর পরের পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সকলে। কেমন লাগলো এই পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে এভাবেই থাকবেন। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে সকলে ধরিল হাতে হাত ভরসা করে
বসালো শিবাজি অগ্রহারে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি। নতমস্তকে সকলের গড়গড়ি, জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর, হাত ধরিল